আপনি যদি একজন নার্সিং স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে জিসিএস আপনার এক্সাম এবং ভাইভাতে অবশ্যই আসবে। আর আপনি যদি একজন রেজিস্টার্ড নার্স হয়ে থাকেন তাহলে জিসিএস আপনার ডেইলি ডিউটির একটা অংশ। কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই এখনো মনে করি যে জিসিএস শুধুমাত্র ব্রেইন ইনজুরির জন্যই অ্যাপ্লিকেবল। আবার আমরা অনেকেই এখনো ভালোভাবে জানি না যে ইভিএম কি, এটা কিভাবে 15 স্কোর করে, জিসিএস এর লোয়েস্ট ভ্যালু 0 না হয়ে 3 কেন হয়। আবার জিসিএস পি বলে যে কোনো বস্তু আছে এটা আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিও শেষে আপনি জিসিএস শুধুমাত্র মুখস্থই করবেন না, বরং ক্লিনিক্যাল সিনারিওতে কনফিডেন্টলি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব গ্লাসগো কোমা স্কেল বা জিসিএস নিয়ে। চলুন তাহলে একদম সহজভাবে জিসিএস বুঝে নেওয়া যাক। শুরুতেই আমরা গ্লাসগো কোমা স্কেলের ডেফিনেশনের দিকে একটু লক্ষ্য করব। তো স্ক্রিনে আমরা জিসিএস এর ডেফিনেশনটা দেখতে পাচ্ছি, এটা একটু পড়ে দেখি যে এখানে কি লেখা আছে। দ্য গ্লাসগো কোমা স্কেল is a 15-point scale used by medical professionals to assess a person's level of consciousness, most often after a head injury or during a neurological assessment. সহজভাবে বললে একজন ব্যক্তি হেড ইনজুরির পর কতটা সচেতন আছে কিংবা তার লেভেল অফ কনসিয়াসনেস কোন পর্যায়ে আছে সেটাকে সংখ্যায় প্রকাশ করার একটা পদ্ধতি হলো জিসিএস, যেটাকে মেডিকেল প্রফেশনালরা ব্যবহার করে থাকে এবং এর সর্বোচ্চ মান হলো 15। ডেফিনেশন তো জানা হলো, চলুন এবারে আমরা জিসিএস এর হিস্ট্রি সম্বন্ধে সংক্ষেপে জেনে নিই। তো জিসিএস সম্বন্ধে জানতে হলে আপনাকে দুটো নাম খুব ভালোভাবে মনে রাখতে হবে। একটা হলো গ্রাহাম টেসডেল আর একটা হলো ব্রায়ান জেনেট। দুজনেই ছিলেন নিউরোসার্জন। এই দুজন ভদ্রলোক 1974 সালে ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে এই গ্লাসগো কোমা স্কেল তৈরি করেন, যার উদ্দেশ্য ছিল অ্যাকিউট ব্রেইন ইনজুরির পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস সঠিকভাবে পরিমাপ করা এবং এর আগে কনসিয়াসনেস লেভেল পরিমাপ করার যত মেথড ছিল সেগুলোর অস্পষ্টতা দূর করা। প্রথম দিকে এটা শুধুমাত্র গ্লাসগোর নিউরোসার্জিক্যাল ইউনিটের নার্সিং স্টাফরাই ব্যবহার করতেন, তবে 1978 সালের পর থেকে এই জিসিএস বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। এখন প্রশ্ন হলো, শুধু কি ব্রেইন ইনজুরির জন্যই জিসিএস ব্যবহার করা হয়? একদমই না। যদিও জিসিএস তৈরি করা হয়েছিল ব্রেইন ইনজুরিতে আক্রান্ত রোগীদের লেভেল অফ কনসিয়াসনেস মূল্যায়নের জন্য, তবে এটি শুধুমাত্র ব্রেইন ইনজুরিতেই সীমাবদ্ধ নয়। লো ব্লাড সুগার, পয়জনিং, সিজার সহ এমন সব অবস্থায় যেখানে ব্রেইন ইনজুরি না থাকলেও কনসিয়াসনেস লেভেল প্রভাবিত হতে পারে, সেসব ক্ষেত্রেও জিসিএস ব্যবহার করে কনসিয়াসনেস লেভেল পরিমাপ করা যায়। এবারে আমরা জিসিএস এর স্কোরিং সম্বন্ধে জানব। জিসিএস এর সর্বোচ্চ স্কোর 15 আর এর সর্বনিম্ন স্কোর 3। আমি আবারও বলছি, জিসিএস এর সর্বনিম্ন স্কোর 3, এটা কখনোই 0 হবে না। এই স্কোরগুলো পেশেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে দেয়া হয়ে থাকে। জিসিএস স্কোর যদি 13 থেকে 15-এর ভেতরে হয় তাহলে সেটাকে মাইল্ড ব্রেইন ইনজুরি বলা হয় এবং এই কন্ডিশনের পেশেন্টকে সাধারণত সুস্থই বলা যায়। স্কোর যদি 9 থেকে 12-এর ভেতরে হয় তাহলে সেটাকে মডারেট ব্রেইন ইনজুরি বলা হয় এবং এই ধরনের পেশেন্টের অবস্থার অবনতি হওয়ার একটা স্ট্রং পসিবিলিটি থাকে, যার জন্য এই ধরনের পেশেন্টকে ক্লোজ মনিটরিংয়ে রাখা হয়। স্কোর যদি 8 বা তার থেকে কম হয়ে থাকে তাহলে সেটাকে সিভিয়ার ব্রেইন ইনজুরি বলা হয় এবং এই ধরনের পেশেন্টের কন্ডিশনকে কোমা হিসেবে কনসিডার করা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, স্কোর যদি 8 বা তার থেকে কম হয়ে থাকে তাহলে ইনটিউবেশন ইজ আ মাস্ট। এখন প্রশ্ন হলো, আমি যে স্কোরিং এর কথা বললাম, এই স্কোরিংটা মূলত পেশেন্টের কোন কোন রেসপন্সের উপর ভিত্তি করে আমরা দিয়ে থাকি? উত্তরটা হলো আই রেসপন্স, ভার্বাল রেসপন্স এবং মোটর রেসপন্স, সংক্ষেপে ইভিএম। জিসিএস এর আমরা যে মানটা পাই সেটা মূলত এই ইভিএম এর সমষ্টি, অর্থাৎ জিসিএস ইকুয়াল টু ই প্লাস ভি প্লাস এম, যেখানে ই বা আই রেসপন্সের জন্য আমরা সর্বোচ্চ 4 দিয়ে থাকি, ভি বা ভার্বাল রেসপন্সের জন্য 5 এবং এম বা মোটর রেসপন্সের জন্য 6। এবারে ইভিএম এর জন্য কিভাবে ইন্ডিভিজুয়ালি স্কোরিং করা হয় সেটা আমরা এক এক করে দেখব। শুরুতেই আসি
ই বা আই রেসপন্সের কাছে। আই রেসপন্সের জন্য সর্বোচ্চ 4 এবং সর্বনিম্ন 1 দেয়া হয়। চলুন জেনে নেওয়া যাক কোন অবস্থায় আই রেসপন্সের স্কোর কত হবে। যদি রোগী কোনো নির্দেশ বা উদ্দীপনা ছাড়াই স্বাভাবিকভাবে চোখ খুলে রাখে তাহলে ই এর মান হবে 4, অর্থাৎ রোগী একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতোই স্বতঃস্ফূর্তভাবে তার চোখ খুলে রাখতে পারে এবং আপাত দৃষ্টিতে তার চোখের অ্যাক্টিভিটিতে কোনো ধরনের অ্যাবনর্মালিটি দেখা যায় না। এরকম হলে ই এর মান হবে 4। যদি রোগীর নাম ধরে ডাকলে বা তার সাথে কথা বলার সময় সে চোখ খোলে কিন্তু অন্য সময় সে চোখ বন্ধ করে রাখে তখন ই এর মান হবে 3। ধরুন আপনি রোগীর কাছে গেলেন, কাছে গিয়ে তাকে বললেন, এই যে শুনছেন? সে আপনার কথা শুনে চোখ খুলে তাকালো, কিন্তু একটু পর সে তার চোখ আবার বন্ধ করে ফেললো। এরকম হলে ই এর মান হবে 3। যদি এমন হয় রোগী ব্যথা অনুভব করলে চোখ খোলে তাহলে ই এর মান হবে 2, অর্থাৎ রোগী ব্যথা পেলে চোখ খুলে তাকায়। তার মানে বুঝতে পারছি আমাদেরকে এখন রোগীকে ব্যথা দিতে হবে। এখন ব্যথা দেওয়ার জন্য আমরা কি রোগীকে সিভিয়ারলি ইনজুর করব? একদমই না। রোগীকে ব্যথা দেওয়ার ক্ষেত্রে আমরা রোগীর জন্য সেফ এরকম কোনো উপায়ে রোগীর শরীরে প্রেসার দেওয়ার মাধ্যমে তাকে পেইনফুল স্টিমুলেশন বা সাময়িক অস্বস্তি প্রদান করব। এখন প্রেসার দেওয়ার মাধ্যমে পেইনফুল স্টিমুলেশন দেওয়ার অনেক উপায় আছে, যেমন রোগীর নেল বেডের উপর পেন্সিল বা কলম দিয়ে চাপ দিয়ে, রোগীর ট্রাপিজিয়াস মাসেলের উপর হাত দিয়ে চাপ দিয়ে, কিংবা রোগীর সুপ্রাঅরবিটাল রিজিয়ন বা চোখের উপরের অংশে হাত দিয়ে চাপ দেওয়ার মাধ্যমে আমরা রোগীকে পেইনফুল স্টিমুলেশন দিতে পারি। তবে এগুলো ছাড়াও আরও অনেক উপায় আছে পেইনফুল স্টিমুলেশন দেওয়ার, তবে মোস্ট কমনলি এই মেথডগুলোই ফলো করা হয়। এখন পেইনফুল স্টিমুলেশন দেওয়ার পর রোগী যদি চোখ খোলে তাহলে তার ই এর মান হবে 2। রোগী যদি কোনো অবস্থাতেই চোখ না খোলে তাহলে ই এর মান হবে 1। আবার যদি চোখ পরীক্ষা করা সম্ভব না হয় তাহলে ই এর মান হবে এনটি বা নট টেস্টেবল। এরকম অনেক কেস হতে পারে যেখানে রোগীর চোখে ব্যান্ডেজ করা কিংবা রোগীর চোখে মৌমাছিতে কামড়েছে যার কারণে চোখ ফুলে আছে। এরকম হলে তো আর চোখ পরীক্ষা করা সম্ভব না। তাহলে এখানে আই রেসপন্স বা ই এর মান হবে এনটি বা নট টেস্টেবল। এবারে আসি ভার্বাল রেসপন্সের কাছে। ভার্বাল রেসপন্সের জন্য সর্বোচ্চ 5 এবং সর্বনিম্ন 1 দেয়া হয়। চলুন দেখে নেওয়া যাক কোন অবস্থায় ভার্বাল রেসপন্সের স্কোর কত হবে। যদি রোগী তার নাম, সে এখন কোথায় আছে, আজকে কত তারিখ, এই ধরনের সাধারণ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে ভি এর মান হবে 5। এই ধরনের প্রশ্ন করে মূলত চেক করা হয় যে রোগী তার নিজের এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন আছে কিনা। যদি এমন হয় রোগী প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারছে কিন্তু তারপরও রোগী কনফিউজড এবং রোগীর আশেপাশে কি চলছে সে সম্পর্কে রোগী সম্পূর্ণরূপে সচেতন না, এরকম হলে ভি এর মান হবে 4। অর্থাৎ রোগী তার নিজের সম্পর্কে সবকিছু সঠিকভাবে বলতে পারছে কিন্তু রোগী যে এখন হসপিটালের বেডে, সে কেন হসপিটালের বেডে বা তাকে কেন আনা হয়েছে সে ব্যাপারে রোগী কিছুই বুঝতে পারছে না। রোগী কথা বলতে পারছে এবং সবাই রোগীর কথা বুঝতে পারছে কিন্তু প্রশ্নের সাথে রোগীর উত্তরের কোনো মিল নেই, এরকম হলে ভি এর মান হবে 3। ধরুন আপনি রোগীকে প্রশ্ন করলেন যে আপনার নাম কি, রোগী উত্তরে বলল আমি ভালো আছি। এখানে তার নামের সাথে তার ভালো থাকার কোনো সম্পর্ক নেই, এরকম হলে ভি এর মান হবে 3। রোগী কথা বলতে পারে না, শুধুমাত্র মুখ দিয়ে আওয়াজ বের করতে পারে, এরকম হলে ভি এর মান হবে 2। অর্থাৎ আপনি রোগীকে প্রশ্ন করলেন, রোগীর উত্তরে মুখ থেকে কিছু আওয়াজ বের করলো যে আওয়াজগুলো বোধগম্য নয়। রোগী কথা বা কোনো ধরনের আওয়াজ করতে না পারলে ভি এর মান হবে 1। যদি ভার্বাল রেসপন্স পরীক্ষা করা সম্ভব না হয় তাহলে ভি এর মান হবে এনটি। আমরা আই রেসপন্সের সময়ও এনটি বলে একটা জিনিস দেখেছিলাম। ঠিক একইভাবে যদি মুখে কোনো সার্জারি থাকে বা মুখে কোনো ইনজুরির কারণে ভার্বাল রেসপন্স পরীক্ষা করা সম্ভব না হয় তাহলে ভি এর মান হবে এনটি বা নট টেস্টেবল। যদি মুখে টিউব পরা থাকে কিংবা ট্রাকিওস্টমি করা থাকে তাহলে ভি এর মান হবে 1টি। হতে পারে পেশেন্টের ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে যার কারণে তাকে টিউব পরানো হয়েছে বা ট্রাকিওস্টমি করা হয়েছে, এরকম হলে তো ভার্বাল রেসপন্স নেওয়া সম্ভব না। তো এক্ষেত্রে ভার্বাল রেসপন্সের মান হবে 1টি। এবারে আসি মোটর রেসপন্সের কাছে। মোটর রেসপন্সের জন্য সর্বোচ্চ 6 এবং সর্বনিম্ন 1 দেয়া হয়।
যদি রোগী ইনস্ট্রাকশন মোতাবেক হাত পা মুভ করতে পারে তাহলে এম এর মান হবে 6। ধরুন আপনি পেশেন্টকে বললেন একটু হেঁটে দেখাতে, বা কাগজ কলম দিয়ে তাকে বললেন তার পুরো নাম লিখতে, কিংবা তাকে বললেন তার জিভ বের করে দেখাতে। এ ধরনের সাধারণ ইনস্ট্রাকশনগুলো সে যদি সঠিকভাবে ফলো করতে পারে তাহলে এম এর মান হবে 6। রোগীকে ব্যথা দিলে ব্যথার স্থান লোকালাইজ করে প্রতিক্রিয়া দেখায়, এরকম হলে এম এর মান হবে 5। আমরা আই রেসপন্স দেখার সময় দেখেছিলাম যে কিভাবে পেইনফুল স্টিমুলেশন দেয়া হয়। ধরুন পেশেন্টকে ট্রাপিজিয়াস স্কুইজ দেয়া হলো, তো ট্রাপিজিয়াস স্কুইজ দেওয়ার পর পেশেন্ট আপনার হাতটা ধরে সরিয়ে ফেললো, অর্থাৎ সে পেইনটাকে লোকালাইজ করতে পারছে, এবং সে যে হাতটাকে সরিয়ে ফেলেছে এটা দিয়ে বোঝা যায় যে সে পেইনটাকে লোকালাইজ করে প্রতিক্রিয়া দেখাতে পারছে। ব্যথার উদ্দীপনা থেকে হাত পা সরিয়ে নেয় কিন্তু ব্যথার জায়গা আইডেন্টিফাই করতে পারে না, এরকম হলে এম এর মান হবে 4। বিষয়টাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আমরা একটু আগে দেখেছিলাম রোগীকে ব্যথা দিলে ব্যথার স্থান লোকালাইজ করে প্রতিক্রিয়া দেখায়, কিন্তু এখন যেটা হবে রোগীকে ব্যথা দিলে ব্যথার স্থান লোকালাইজ করার চেষ্টা করবে কিন্তু লোকালাইজ করতে পারবে না। বিষয়টাকে ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। স্ক্রিনে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। 1 নম্বর ছবিতে পেশেন্টকে পেইনফুল স্টিমুলেশন দেয়া হচ্ছে, এবং পেইনফুল স্টিমুলেশন দেওয়ার পর পেশেন্ট ব্যথার স্থানটাকে আইডেন্টিফাই করে প্রতিক্রিয়া দেখাচ্ছে। এ ধরনের সিচুয়েশনকে বলা হয় লোকালাইজেস পেইন। 2 নম্বর ছবিতেও পেশেন্টকে পেইনফুল স্টিমুলেশন দেয়া হচ্ছে এবং পেশেন্ট ব্যথার স্থানটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে কিন্তু আইডেন্টিফাই করতে পারছে না। ছবিতে পেশেন্টের হাত ব্যথার জায়গাটাকে আইডেন্টিফাই করার জন্য যতটুকু উঠেছে এর বেশি আর উঠতে পারে না। এ ধরনের সিচুয়েশনকে বলা হয় উইথড্রস ফ্রম পেইন। এরকম হলে এম এর মান হবে 4। 3 কখন হবে? ব্যথায় হাত বুকের দিকে বাঁকানো, পা সোজা থাকে। ইংলিশে বলা হয় অ্যাবনর্মাল ফ্লেকশন অর ডিকর্টিকেট পশ্চার। বিষয়টাকে ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। স্ক্রিনে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। 1 নম্বর ছবিতে আমরা উইথড্রস ফ্রম পেইন দেখব, যেটা আমরা একটু আগেই দেখেছিলাম। তো উইথড্রস ফ্রম পেইনে আমরা যে হাতের পশ্চারটাকে দেখতে পাই এটাকে কিন্তু আমাদের কাছে অস্বাভাবিক লাগে না। তো উইথড্রস ফ্রম পেইনে হাতের যে পশ্চারটা থাকে এটাকে বলা হয় নরমাল ফ্লেকশন। আর 2 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি পেশেন্টকে পেইনফুল স্টিমুলেশন দেওয়ার পর হাত বুকের দিকে বাঁকিয়ে ফেলেছে। তো এই যে পশ্চারটাকে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চারটাকে বলা হয় অ্যাবনর্মাল ফ্লেকশন বা ডিকর্টিকেট পশ্চার। তো অ্যাবনর্মাল ফ্লেকশন বা ডিকর্টিকেট পশ্চার হলে এম এর মান হবে 3। 2 কখন হবে? ব্যথায় হাত পা সোজা হয়ে যায়, কবজি ও আঙুল ভেতরের দিকে মোড়ানো। ইংলিশে বলে অ্যাবনর্মাল এক্সটেনশন অর ডিসেরেব্রেট পশ্চার। বিষয়টাকে ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের শরীর একদম টান টান হয়ে গেছে হাত পা, এবং কবজির দিকে আমরা লক্ষ্য করলে দেখব যে ভেতরের দিকে মোড়ানো। তো এই যে শরীরের যে পশ্চারটা এই পশ্চারটাকে বলা হয় অ্যাবনর্মাল এক্সটেনশন অর ডিসেরেব্রেট পশ্চার। তো অ্যাবনর্মাল এক্সটেনশন হলে এম এর মান হবে 2। ব্যথা বা অস্বস্তিতে কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখালে এম এর মান হবে 1। যদি মোটর রেসপন্স টেস্ট করা সম্ভব না হয় তাহলে এম এর মান হবে এনটি। ধরুন এরকম অনেক সিচুয়েশন হতে পারে যে পেশেন্টের হাতে বা পায়ে ফ্র্যাকচার আছে, তো এরকম অবস্থায় তো আমরা মোটর রেসপন্স দেখতে পারবো না। এই ধরনের সিচুয়েশন হলে এম এর মান হবে এনটি বা নট টেস্টেবল। এবারে আমরা দেখব জিসিএস পি। সময়ের সাথে সাথে চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। জিসিএস চিকিৎসা ক্ষেত্রের বাইরে না, তাই খুব স্বাভাবিকভাবে এরও উন্নতি হয়েছে। 2018 সালে জিসিএস এর একজন অরিজিনাল ক্রিয়েটর সহ একটা এক্সপার্ট টিম জিসিএস এর একটা আপডেটেড ভার্সন পাবলিশ করে। সেই আপডেটেড ভার্সনই হলো জিসিএস পি। পি স্ট্যান্ডস ফর পিউপিল। ব্রেন ফাংশনকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য পিউপিল রিয়াকশন দেখা খুব জরুরি, যার জন্য পিউপিল রিয়াকশনকেও জিসিএস এর সাথে যোগ করা হয়েছে। যদি পিউপিল আলোর সংস্পর্শে কোনো প্রতিক্রিয়া না করে তাহলে বুঝতে হবে ব্রেন ফাংশনালিটি সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে। পিউপিল রিয়াকশনকে 0 থেকে 2 এর ভেতরে নম্বর দেওয়া হয়, তবে এই নম্বরগুলো নেগেটিভ। ধরুন পেশেন্টের জিসিএস চেক করে আমরা 12 পেয়েছি, আর পিউপিল রিয়াকশন চেক করে পেয়েছি 2। তাহলে এই 2কে 12 থেকে বিয়োগ করলে আমরা জিসিএস পি পাবো, অর্থাৎ জিসিএস পি ইকুয়াল টু জিসিএস মাইনাস পিউপিল রিয়াকশন। এখন মানগুলো বসিয়ে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জিসিএস পি এর মান পেয়ে যাব, যেটা হলো 10। এখন যারা পিউপিল রিয়াকশন কি সেটা বোঝেন না তাদের জন্য আমি বিষয়টাকে সংক্ষেপে বলছি।
পিউপিল রিয়াকশন বলতে বোঝায় আলো পড়লে আমাদের চোখের মণি বা পিউপিল সঠিকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে কিনা। যদি আলো পড়ে আমাদের পিউপিল বা চোখের মণি ছোট হয়ে যায়, আবার আলো সরিয়ে নিলে চোখের মণি স্বাভাবিক বা বড় হয়ে যায়। এটাই হলো আমাদের পিউপিলের স্বাভাবিক এবং সঠিক রিয়াকশন। চলুন এবারে দেখে নেওয়া যাক কোন অবস্থায় আমাদের পিউপিল রিয়াকশনের স্কোর কত হবে। যদি কোনো পিউপিল আলোতে রিয়াক্ট না করে তাহলে পি এর স্কোর হবে 2। যে কোনো একটা পিউপিল আলোতে রিয়াক্ট করলে পি বা পিউপিল রিয়াকশন হবে 1, আর দুটো পিউপিল আলোতে রিয়াক্ট করলে পি বা পিউপিল রিয়াকশনের স্কোর হবে 0। এই ছিল জিসিএস এর উপর আজকের বেসিক কিন্তু কমপ্লিট আলোচনা। আমি চেষ্টা করেছি বিষয়টা যতটা সম্ভব সহজভাবে বোঝানোর, যেন আপনি নার্সিং স্টুডেন্ট বা রেজিস্টার্ড নার্স যেটাই হন আপনার কাজে এটি লাগবেই। আপনি চাইলে ফেসবুকে আমার পাবলিক গ্রুপে যুক্ত হতে পারেন, যেখানে আমি জিসিএস সহ নার্সিং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর স্টাডি ম্যাটেরিয়াল এবং কুইজ শেয়ার করি। গ্রুপের লিংক জিসিএস এর স্টাডি ম্যাটেরিয়াল ও কুইজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিন। এই ভিডিও নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন, কনফিউশন বা সাজেশন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এ ধরনের এক্সাম, ভাইভা এবং ক্লিনিক্যাল ওরিয়েন্টেড নার্সিং কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।